আসলে কেন বলা হয় যে যদি কোথাও নরক থাকে তবে সেটা আমাদের পায়ের নিচে আছে, মানে পৃথিবীর সেই অংশে যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। কিন্তু যদি কেউ সেখানে পৌঁছে যায় তাহলে তো গল্পের শুরু হয় 1856 সালে, যেখানে আমরা বেলজিয়ামের এক কোণে দেখি সেখানে দুজন খনিক শ্রমিক মনোযোগ দিয়ে খনন করছিল, যার ফলস্বরূপ তারা একটি গুহা পায়। এটা পেয়ে সবাই খুবই খুশি হয়েছিল, কারণ প্রাচীন কাহিনীতে লেখা আছে যে প্রায় 1000 বছর আগে যখন রাজা রানী ছিল তারা তাদের মূল্যবান ধন সম্পদ মাটির গভীরে লুকিয়ে রাখতো। এদেরও আশা ছিল যে সেখানে নিশ্চয়ই কোনো মূল্যবান ধন সম্পদ থাকবে। যখন তারা সেই গুহার ভিতরে গেল তারা কিছু অদ্ভুত জিনিস অনুভব করলো, যাতে সবার রক্ত ঠান্ডা হয়ে গেল। এক ধরনের অস্বাভাবিক নীরবতা গুঞ্জন করছিল, আর এই কারণেই তারা সিদ্ধান্ত নেয় যে এখন তাদের একজন তান্ত্রিক ডাকতে হবে, হয়তো সে এর রহস্য জানতে পারবে। যখন তান্ত্রিক এলো সে প্রথমে কিছু মন্ত্র পড়লো, তারপর আস্তে আস্তে নিজের হাত ভেতরে বাড়ালো, কিন্তু তখনই একটি ছায়া বাইরে আসতে দেখা গেল। তান্ত্রিক ভয়ে পিছিয়ে এলো। আমরা পুরো জিনিসটি দেখতে পাইনি, কিন্তু তার হাত দেখে বোঝা যাচ্ছিল যে ভিতরে যা কিছুই আছে সেটা এর আগে কেউ কখনো দেখেনি। সব শ্রমিকের চোখ তাতে স্থির হয়ে গেল। তখনই হঠাৎ আলো নিভে গেল, আর বুম, এক চিৎকার, আর সবকিছু শেষ। সেদিনের পর থেকে সেই কোণেটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়, যেমন সবসময় হয়। কোনো বন্ধ জায়গাকে ঘিরে নানা রকমের গল্প চড়াতে থাকে। এখানেও তাই হলো। কেউ বলল নিচে রাজা সুলেমানের ধন সম্পদ আছে, কেউ বলল সেটি নরকের দ্বার, আবার কেউ বলতে লাগলো এই গুহা অন্য জগতে যাওয়ার পথ, যেখানে শ্রমিকরা হারিয়ে গেছে। কিন্তু আসল সত্য কি আজও কেউ জানে না। আজ প্রায় 100 বছর পর আবার কেউ এসেছে যে সেখানে যাওয়ার জেদ করছে। তার নাম বারতি। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিচে গিয়ে কিছু স্যাম্পল সংগ্রহ করার, কিন্তু এজন্য তার টার্গেট 1000 মিটার নিচে নামা। তাই সে প্রথমে কণিকের মালিকের কাছে যায় এবং তাকে পুরো প্ল্যান বোঝায়। মালিক তার কাজে রাজি ছিল, কারণ সে যোগ্য মানুষ। কিন্তু যখন শুনলো সে 1000 মিটারে নামবে তখন অবাক হয়ে গেল, কারণ এতদিন কেউ 900 মিটারের বেশি যেতে পারেনি। মালিক বলল এটা অসম্ভব, এজন্য বেশি লোক আর বেশি টাকা লাগবে। কিন্তু বাড়তির কথা ছিল যদি সে সেখানে গিয়ে স্যাম্পল আনতে পারে তাহলে তার পরিণতি মালিক কল্পনাও করতে পারবে না। সে কিছু ঘুষ দেয়, তাই মালিক রাজি হয়ে গেল এবং তাকে 1 সপ্তাহ পর আসতে বলল। 1 সপ্তাহ পর বাড়তি ফিরে এলো এবং বলল তার একটি দল দরকার, আর সেই দলের নেতা হতে হবে সবচেয়ে দক্ষ ও সাহসী। এই জন্য সে রোনাল্ডের নাম দিল। আর তার দলে নতুন সদস্য আমিরও ছিল, যে কিছুদিন আগে কোনিতে কাজ শুরু করেছে। প্রথমে এরা নিজেরাই নিচে নামলো, এটা দেখতে যে সবকিছু কাজ করার মতো অবস্থায় আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকায় তারা উপরে ফিরে গিয়ে বাড়তিকে নিয়ে এলো। যখন তারা 900 মিটারে পৌঁছালো, বাড়তি নিজের ডিভাইস বের করে সঠিক জায়গায় খুঁজতে লাগলো খননের জন্য। অনেক কষ্টের পর সে একটি জায়গা পেল, কিন্তু সেখানে বিস্ফোরণ করতে কেউ রাজি নয়, কারণ এটি পুরনো খনি। বিস্ফোরণ করলে বিপদ হতে পারে, কিন্তু টাকার লোভে সবাই রাজি হয়ে গেল। বিস্ফোরণ হতেই গভীর গর্ত তৈরি হলো। এটা দেখে রোনাল্ড অবাক হয়ে বাড়তিকে জিজ্ঞাসা করলো এত পুরনো খনিতে আসলে সে কি করছে, কিন্তু বাড়তি কিছু বলল না। যাই হোক, এখন আর ফেরার পথ নেই। একে একে তারা গর্তে নামলো। ভিতরে গিয়ে তারা বেসমেন্টের মতো একটি জায়গা পেল। এটি খুবই সুন্দরভাবে তৈরি। এটা দেখে রোনাল্ডের মনে পড়লো একটি পুরনো গল্প। সে তার দলকে বলল প্রায় 100 বছর আগে এখানে শ্রমিকরা কাজ করত। একদিন তারা কিছু খুঁজে পেল, আর তারা কি পেল কেউ জানে না। সেদিনের পর তাদের আর কখনো দেখা যায়নি। লোকেরা বলে তারা অন্য জগতে চলে গেছে। বারতি এই কথা শুনে হাসলো, কারণ তার কাছে এগুলো শুধু গুজব। দলটি আরো ভিতরে গেল। হঠাৎ সামনে থাকা বারতি অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না সে কোথায় গেছে, তাই সবাই তার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো উত্তর নেই। এই সময় সামনে দুটি পথ বেরোলো। রোনাল্ড সঙ্গে সঙ্গে দল ভাগ করে দিল। 3জনকে অন্য পথে পাঠালো, আর সে নিজে মিগুয়েলকে নিয়ে অন্য পথে গেল। এই পথে শুরু হবে গল্পের সেই মোড়, যা এতদিন গোপন ছিল। লুইস হাঁটতে হাঁটতে এক অদ্ভুত গন্ধ পেল। সামনে গিয়ে দেখলো এক খনিক শ্রমিকের কঙ্কাল। তার পাশে খননের সব সরঞ্জাম ছিল। লুইস সঙ্গে সঙ্গে খুঁজতে শুরু করলো। সে ভাবলো হয়তো কোনো মূল্যবান কিছু তার কাছে আছে, কিন্তু শুধু একটি পাথর ছাড়া আর কিছুই পেল না। তার সঙ্গী বলল হয়তো এই পাথরটি অভিশপ্ত, এটা ফেলে দাও। এই সময় তারা একটু দূরে একটা পাথরে কিছু লেখা দেখলো, হয়তো মৃত শ্রমিকের শেষ কথা। তাতে লেখা ছিল এই অন্ধকারে আমি কিছু পেয়েছি, কিন্তু যখনই আমি তাকে অনুভব করলাম সবকিছু শেষ হয়ে গেল। তবে সে গভীর নিদ্রায় আছে, কিন্তু আমি তাকে শুনতে পাচ্ছি, সে ফিরবেই। এই কথাগুলো পরে 3জনের রক্ত হিম হয়ে গেল, আর তারা দ্রুত ফিরে এলো। এদিকে রোনাল্ড বাড়তিকে খুঁজে পেল, যে একটি দেয়ালের ছবি তুলছিল। সবাই বলল এবার বেরিয়ে চলো, কিন্তু বাড়তি বলল যেটির খুঁজে সে বছরের পর বছর ঘুরছে সেটা এই দেয়ালের ওপারে। তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করো, যদি ভিতরে কিছু না থাকে তবে আমি চলে যাব। সে সবার মন ভোলালো এবং শেষে আর একটি বিস্ফোরণ করলো। দেয়াল ভেঙে একটি গুহা
প্রকাশ পেল। ওই গুহার দেয়ালে অদ্ভুত অজানা ভাষায় কিছু লেখা ছিল। তারা যখন আরো একটু ভিতরে গেল তখন একটি কফিন পায়, যার চারপাশে হাজারো কঙ্কাল পড়েছিল। কঙ্কালের হাতে তরবারি, বুকে বর্ম, মানে তারা সৈন্য। হয়তো তারা একসময় এখানে প্রহরী ছিল। বার্তি কফিন দেখে বলল এটি সেই যুগের ঈশ্বর যার সামনে সবাই মাথা নত করত। কিন্তু রোনাল্ড দ্রুত বেরোতে চাইছিল। সে আমিরকে যেতে বলল। বার্তি অনুরোধ করলো কিছু ছবি তোলার জন্য। ঠিক তখন তারা দেখলো 1000 ফুট নিচে একটি সাদা ঘোড়া, যে ছিল অন্ধ। অন্ধ ঘোড়া এত গভীরে কিভাবে এলো, এটা দেখে সবাই বিস্মিত হয়। হঠাৎ ঘোড়াটি দৌড়ে পালালো, ফলে একটি দেয়াল ভেঙে পড়লো এবং একে একে সব সাপোর্ট ধসে গেল, যার কারণে তাদের একজনের 2 পা ভেঙে গেল। সবাই বার্তিকে দোষ দিল, কারণ যদি তারা একটু আগে চলে যেত তাহলে এটা হতো না। কিন্তু এখন তারা ফেসে গেছে, বেরোনোর আরেকটি পথ খুঁজতে হবে। তাই আবার দল ভাগ হলো। আমির কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর সে বুঝতে পারে যে সে একা, আর তার 2 সঙ্গী পিছনে রয়ে গেছে। সে ফিরে গিয়ে দেখে তারা কফিন খুলতে চাইছে। সে বাধা দিল, বলল এটা সর্বনাশ ডেকে আনবে। কিন্তু তারা ধন সম্পদের লোভে এতই অন্ধ ছিল যে তার কথা শুনেনি। বরং তারা তাকে ধমকি দেয় যে যদি সে এই কথা কাউকে বলে তাহলে তার অবস্থা খারাপ হবে। পরে লুইস যে প্রাচীন পাথর পেয়েছিল সেটি দিয়ে কফিন খোলা হলো। তারা ভিতরে অমূল্য হীরা পায়, যার ফলে তারা অনেক বেশি খুশি হয়। কিন্তু বুঝলো না যে শতাব্দী ধরে ঘুমন্ত এক দানবকে তারা জাগিয়ে তুলেছে। আমির দৌড়ে রোনাল্ডকে বলতে গেল, কিন্তু তারা দুজনও তার সঙ্গে ছিল, তাই বলতে পারেনি। কিন্তু তখন দেরি হয়ে গেছে। হঠাৎ এক অদ্ভুত হাত বেরিয়ে এসে একজনকে টেনে নিয়ে গেল। আর যখন তারা তার পিছু করলো, তারপর তারা দেখলো যে তার লাশ পড়ে আছে, কিন্তু মাথা নেই। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে গেল। তখন তারা বার্তির কাছে জিজ্ঞাসা করলো যে সে কিসের জন্য এখানে এসেছে এবং এসব কি, আর এর আসল সত্য কি। তখন বার্তি সব প্রকাশ করলো, বলল 1000 বছর আগে এখানে এক সভ্যতা ছিল যারা এমন ঈশ্বরকে মানত যে তাদের চেয়েও পুরনো ছিল, কিন্তু সেই ঈশ্বরই তাদের মৃত্যুর কারণ হলো। আর তাই তারা এই গুহা খনন করেছিল, আর তাকে এখানে বন্দি করা হয়েছিল। আসলে এই কফিনই হচ্ছে তার কারাগার, কিন্তু মানুষের লোভ মৃত্যুকে আবার ডেকে আনলো। তখন তাদের মনে হলো তাদের একজন সাথী তো একা রয়ে গেছে। তখন তারা দৌড়ে তার কাছে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ তাকে ওই দানব ধরে ফেলেছিল আর সবার সামনে তার নাড়ি বুড়ি বের করে তাকে মেরে ফেলে। এটা দেখে রোনাল্ড রেগে গিয়ে তাকে আঘাত করতে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ দানব অদৃশ্য হয়ে গেল। আর ওই সাথীর শেষ শব্দ ছিল আমার পরিবারের খেয়াল রেখো। তখন রোনাল্ড বার্তিকে জিজ্ঞাসা করলো যে এই দানবকে মারার অথবা এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে। তখন বার্তি বলল যে এখন তোমাদের কাছে যা আছে তা দিয়ে এই দানবকে মারা সম্ভব নয়, তবে হয়তো কফিনের কাছে গেলে কোনো গোপন পথ পাওয়া যাবে। তারা আবার সেখানে গেল। ওই দেয়ালে প্রাচীন লিপি ছিল। তখন তা বার্তি অনুবাদ করতে চেষ্টা করলো। তখন অন্যরা ভিতরে গিয়ে একটি কক্ষ পেল, যেখানে 1000 মানুষের কঙ্কাল পড়েছিল। তখন এটার বিষয়ে বার্তি বলে যখন এই ইনসানরূপী দানবকে এখানে বন্দি করা হয়েছিল, তখন দানবকে খাওয়ানোর জন্য এখানে মানুষকে বলি দেওয়া হতো। এটা শুনে সবাই খুবই আতঙ্কিত হলো, কারণ এগুলো শুধু তারা গল্পে শুনেছে। একটু এগিয়ে একটি দেয়ালে তারা তাজা রক্ত দেখতে পেল, আর ওইটার পিছু করে তারা আরো ভেতরে গেল। তখন তারা দেখলো যে ওই অন্ধ ঘোড়ার লাশ পড়ে আছে, যা ওই দানব খেয়েছে। বার্তি আর আমির আগে আগে যাচ্ছিল, আর ওইটার সুযোগ নিয়ে বার্তি ওখানে একটা দরজা বন্ধ করে দেয়, যাতে রোনাল্ড আর তার সাথীরা বাইরে রয়ে যায়, আর তারা দুজন ভিতরে ছিল। আর ওইটাই সে চাইছিল, কারণ তারা যদি উপরে যায় তাহলে মরে যাওয়া মানুষের সব দোষ তার উপরে দেওয়া হবে। আর সে আমিরকে এই জন্য সঙ্গে রাখলো কারণ সে সরল। সে বিশ্বাস করে যে আমির কাউকে কিছু বলবে না। তারপর তারা দেয়ালে লিপি দেখে ওখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখন তারা ওই লিপি থেকে জানতে পারে যে ওই দানব আসলে সবচেয়ে ছোট। পৃথিবীতে এরকম আরো 9টি দানব আছে, কিছু মিশরে, কিছু ভারতে, কিছু দক্ষিণ আরবে। তবে এগুলোর চেয়েও বড় এক দানব ছিল, যাকে ওই সভ্যতা চিরতরে রুখে দিয়েছিল। এরপর যখন তারা এগিয়ে যাচ্ছিল তখন দানব সেখানে চলে আসে, আর বার্তি দানবের সামনে গিয়ে কথা বলার চেষ্টা করলো, কিন্তু দানব তাকে মেরে ফেলে। তা দেখে আমির প্রাণপণে দৌড়ে পালিয়ে গিয়ে বাকিদের কাছে পৌঁছালো। সে জানালো আসলে লুইস কফিন খুলেছিল। তাতেই দানব জেগেছে। রোনাল্ড বলল এখন তর্কের সময় নেই, পালাতে হবে। আমির একটি গোপন এক্সিট পথ দেখালো, কিন্তু বেরোনোর আগেই দানব আবার আক্রমণ করলো। এবার কেবল রোনাল্ডই বাঁচলো, আর তার হাতে ছিল বার্তির বই। এখন তাকে একাই পথ খুঁজতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই আমির জ্ঞান ফিরে পেল এক অন্ধকার জায়গায়। হঠাৎ সে পিছনে ফিরে দানবকে দেখলো, তার হাতে লুইস ছিল। সে দানবকে জিজ্ঞাসা করলো যে সে কি চায়। তখন দানব বলল তার বলি চায়। ঠিক তখনই লুইসের কাটা মাথা তার পায়ের সামনে পড়লো। তখন সে বুঝতে পারলো এবার তার পালা। দানব তাকে জড়িয়ে ধরতেই সে চুরি মেরে প্রাণ বাঁচিয়ে দৌড়ালো। উপরে রোনাল্ড অপেক্ষা করছিল, আর তারা বেরোতে লাগলো, কিন্তু দানবও তাদের পিছু নিল। রোনাল্ড ঠিক করলো যে সে নিজেকে বিসর্জন দিবে, তবে দানবকে বাইরে যেতে দিবে না। সে বিস্ফোরণ ঘটালো, দেয়াল ভেঙে পড়লো। হয়তো সেও মারা গেল, হয়তো দানবও। কিন্তু এটাই কি শেষ? 100 বছর ধরে দানব এখানেই বন্দি ছিল, আজও সে বেঁচে আছে। সে হয়তো অন্য কোনো পথ খুঁজে বেরিয়ে গেছে।
তো গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।